আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ কিংবা পুরো অ্যাডমিশন সিজন জুড়ে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়ে আসছো, কিন্তু শেষ মুহূর্তে তোমাদের মধ্যে একটু দোটানা দেখা দিচ্ছে যে এখন কি আমরা ভার্সিটি প্রস্তুতি সাথে রাখবো, নাকি ইঞ্জিনিয়ারিং তো অনেক কঠিন লাগতেছে, অনেক কম্পিটিশন, আমরা সব পুরোপুরি কি ভার্সিটিতে শিফট হয়ে যাব, নাকি হচ্ছে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের উপর ফোকাস করব। এই ধরনের কনফিউশনে যারা ভুগতেছো তাদের জন্য পার্টিকুলারলি আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি, তোমাদের সমস্ত কনফিউশন দূর করে দেওয়ার জন্য এবং কি কি পসিবল ভায়াবল অপশনস তোমাদের সামনে আছে সেই অপশনসগুলো তুলে ধরার জন্য এবং তার সাথে সাথে সেই অনুযায়ী কিছু গাইডলাইন প্রোভাইড করার জন্য। আশা করি যারা এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ এতদিন ধরে তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই কাজে আসবে। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। চলো আমরা আলোচনা শুরু করি। আলোচনা শুরু করার আগে আমি আমার নিজের জীবনের একটা স্টোরি বলি, ঠিক আছে? তোমাদের মতো ঠিক এইরকম একটা স্টেজে আমি নিজে একটা বড়সড় ডিসিশন নিয়েছিলাম, বেসিক্যালি দুইটা বড়সড় ডিসিশন নিয়েছিলাম। সেই দুইটা ডিসিশন আমার লাইফ চেঞ্জ করে দিয়েছিল। প্রথম ডিসিশন ছিল সেটা হচ্ছে আমি ভার্সিটি এ ইউনিটের মডেল টেস্ট দিব, ঠিক আছে? অর্থাৎ আমি এতদিন তো ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিছি, ইঞ্জিনিয়ারিংয়ের উপরই পড়ছি, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিছি, ইঞ্জিনিয়ারিংয়েই আমার টার্গেট, বুয়েট কুয়েট রুয়েট চুয়েট এগুলা। বাট এইখানে এসে আমি ডিসিশন নিলাম যে ওকে, আমি বুয়েট কুয়েট রুয়েট চুয়েটের জন্য তো বেস্ট ট্রাই করবো, তার সাথে সাথে আমি ট্রাই করবো ফর ভার্সিটি এ ইউনিট। আমি অপশনস রাখবো হাতে, ঠিক আছে? কারণ ততদিনে আমাদের সময় আবার মেডিকেল পরীক্ষাটা অনেক আগে হয়ে গেছিলো। মেডিকেল পরীক্ষা দিয়ে আমি যেটা বুঝতে পারছিলাম যে না, আমার প্রিপারেশন মোটামুটি ভালো আছে। আমি মেডিকেলে হচ্ছে অল্প কিছু মার্কের জন্য হচ্ছে আমি মানে চান্স মিস করছি, ওয়েটিং টোয়েটিং ছিল হাবি যাবি, যাই হোক সে হিসাব পুরো আলাদা। মেডিকেল আমি পড়ি নেই কিছু, বায়োলজি একদম পারতাম না। যাই হোক, তো আমি তখন ডিসিশন নিলাম যে আমি ভার্সিটি এ ইউনিটের জন্য প্রস্তুতি নিব। ওকে, সো ভার্সিটি এ ইউনিটের জন্য আমি কি প্রস্তুতি নিব? মডেল টেস্টগুলো দিব, ঠিক আছে? আমি যে অফলাইন কোচিংয়ে পড়তাম সেখানে আমি কিছু মডেল টেস্ট দিব ভার্সিটি এ ইউনিটের জন্য, এই ডিসিশন নিলাম। এবং 2 নাম্বার যে মেজর ডিসিশন নিলাম সেটা হচ্ছে আমার জীবন থেকে আমি বায়োলজিকে চিরতরে বহিষ্কার করে দিলাম, ঠিক আছে? যে আমি বায়োলজি আর পড়বো না। ভার্সিটি এ ইউনিট মানে ঢাবি ইউনিটের কথা বলতেছি, মূলত ঢাকা ভার্সিটি এ ইউনিটের যে বায়োলজি অংশটা আছে এটা আমি লিখবো না, দাগাবো না। বায়োলজির পরিবর্তে আমি দাগাবো হচ্ছে গিয়ে ভাইয়া ইংলিশ, ঠিক আছে? এইটা ছিল হচ্ছে আমার ডিসিশন, যে বায়োলজি দাগাবো না, আমি ইংলিশ দাগাবো। এই দুইটা মেজর ডিসিশনের কারণে সম্ভবত আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রিপলিতে পড়তেছি, ঠিক আছে? আর না হলে হয়তো বা কি হইতো, আই ডোন্ট নো, আল্লাহ নোজ বেটার। ওকে, বাট এই দুইটা মেজর ডিসিশন আমার লাইফে অনেক অনেক ভালো কাজ করছে। হয়তো নাও কাজ করতে পারতো, বাট ভালো কাজ করছে। এখন তোমাদের সামনে আমি আমার এই গল্পটা কেন তুলে ধরলাম, যে আমি কিভাবে প্রস্তুতি নিয়েছিলাম ভার্সিটি ইউনিটের জন্য ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি, সেই গল্পটা শেয়ার করব। তার সাথে তোমাদের সামনে এখন এই মুহূর্তে ভাইয়া দুইটা অপশন খোলা আছে। এক, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ আর কি, 1 নম্বর অপশন খোলা আছে, যেটা হচ্ছে ভাইয়া সিম্পলি ইঞ্জিনিয়ারিংই কন্টিনিউ করা, জাস্ট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? আর 2 নম্বর অপশন তোমার সাথে সামনে আছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর সাথে ভার্সিটি কন্টিনিউ করা, ঠিক আছে? আচ্ছা, আর 3 নম্বর অপশন আরেকটা আছে, যেটা আমি তোমার সবার জন্য বলবো না, তবে কিছু কিছু মানুষের জন্য এটা লাগতে পারে। সেটা হচ্ছে ভাইয়া ইঞ্জিনিয়ারিং আমার কাছে চরম কঠিন লাগতেছে। ইঞ্জিনিয়ারিং আমি এতদিন পড়ছি ভাই, ট্রাই করছি, বাট হচ্ছেই না। আমার পজিশন অলওয়েজ পরীক্ষাগুলোতে খারাপ, আমার মার্কস অলওয়েজ বাজে আসতেছে, কোনোভাবেই আমি পারতেছি না এই কম্পিটিশনে সার্ভাইভ করতে। তোমার জন্য অপশন নাম্বার 3, অনলি ভার্সিটি, ঠিক আছে? কারণ তুমি দেখো বাবা, অনলি ভার্সিটি তো তোমার সামনে অনেক সুযোগ আছে, ঠিক আছে? ইটস নট লাইক যে শুধু ঢাবি যাবি রাবি, গুচ্ছ তো মেলা অনেকগুলো আছে, জগন্নাথ আছে এখন আলাদা, সাস্ট আলাদা পরীক্ষা নিচ্ছে, তোমার সামনে অনেকগুলো সুযোগ আছে, হচ্ছে শুধু ভার্সিটি। নেক্সট তোমার যে সামনে যে কয়দিন সময় আছে শুধু ভার্সিটি পড়বো আমি, সেটাও তোমার পক্ষে পসিবল। তো 3টা অপশনের মধ্যে কোনটা তুমি চুজ করবা কমপ্লিটলি তোমার ব্যাপার। বাট প্রিপারেশন ওয়াইজ যদি আমি বলি, তোমার প্রস্তুতি যদি ইঞ্জিনিয়ারিং এর ভালো হয়, মানে খুবই ভালো, তোমার অলওয়েজ তুমি যেখানে পরীক্ষা দাও সেখানে তোমার র্যাঙ্ক হচ্ছে টপ 500-র মধ্যে আসতেছে, বা আরও একটু ইয়ে করে বলি 1000-এর মধ্যে আসতেছে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিংয়ে তুমি খুবই কনফিডেন্ট, দেন তোমার জন্য এই অপশন 1-এ থাকা বেটার। কারণ আমি ধরে নিচ্ছি তুমি ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ারিংয়ে ইজিলি চান্স পাবা। সো এখন থেকে তোমার পড়া উচিত হচ্ছে বুয়েটের টপ সাবজেক্ট সিএসসি ট্রিপলির জন্য, কিংবা তুমি যেখানেই যাও টপ করার জন্য, র্যাঙ্ক করার জন্য। ওকে, অপশন নাম্বার 2, যাদের ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি ভালো বাট একটা অ্যাভারেজ জায়গায় আছে, হয়তো চান্স হলে হইতেও পারে, বাট আনফর্চুনেটলি না হলে খুব বিপদে পড়ে যাবো, যেমনটা আমি ছিলাম, ঠিক আছে? আমি তোমাদের মতো মানে অত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম, আমি অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। তা আমি যেটা করছিলাম, ইঞ্জিনিয়ারিং আমি কন্টিনিউ করছি, আমি ছেড়ে দিই নাই, তার সাথে ভার্সিটি ইউনিট প্রস্তুতি নেওয়া শুরু করছি। মেইনলি এই টপিকটার এই অপশন 2 আর 3 নিয়ে আমি আজকে কথা বলবো, যে এখন থেকে কি করা যাবে ভার্সিটির জন্য। আর অপশন 3, আমার প্রস্তুতি খুবই খারাপ, র্যাঙ্ক খুবই খারাপ আসতেছে, কোনোভাবে মার্কস তুলতে পারতেছি না, দেন তোমার জন্য হচ্ছে বাবা তুমি সরাসরি ভার্সিটিতে শিফট হয়ে যাও। ওকে, আসো এবার আমরা প্রস্তুতি নিয়ে কথাবার্তা বলা শুরু করি। প্রথম যেটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন।
এই টপিকে আমি একটা আলাদা ভিডিও বানাইছি, তোমরা কষ্ট করে এই হালকেনস্টাইন এইচএসসি চ্যানেলে কিংবা পেজে যেখানেই যাও একটু নিচের দিকে স্ক্রল করবা, পেয়ে যাবা। ঠিক আছে, এটা নিয়ে খুবই ভালো একটা, আমি ভালো বলতে খুবই ইনফরমেটিভ একটা ভিডিও বানাইছি, প্লিজ ডু ওয়াচ দ্যাট। ওইখানে আমি কথা বলছি যে লাস্ট ইয়ার এবং তার আগের ইয়ার, এই দুইটা ইয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নে একটা মেজর ডিফারেন্স দেখা গেছে। কারণ আমরা নিজেরাও প্রশ্ন দেখে আসলে বেশ খানিকটা অবাক হয়েছি, কারণ বেশ কিছু প্রশ্ন ছিল যেগুলো আসলে হুবহু ইঞ্জিনিয়ারিং ব্যাচে আমরা পড়াই, ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেন ব্যাংকে আছে, ওই কোশ্চেনগুলো ঢাবি রিটেনে আসছে। ঠিক আছে, এবং এমসিকিউ তুমি যদি মনে করো 2015 থেকে শুরু করে 20 পর্যন্ত দেখো, তাহলে দেখবা যে এমসিকিউগুলো হচ্ছে শর্টকাট বেসড। ঠিক আছে, তুমি শর্টকাট পারলে এমসিকিউ খুব সহজে সলভ হবে। বাট তারপর থেকে 21 থেকে শুরু করে এখন পর্যন্ত যদি তুমি দেখো, তুমি দেখবা এমসিকিউগুলো হচ্ছে মারাত্মক লেভেলের থিওরি বেসড ভাইয়া। অর্থাৎ থিওরি মানে এই না যে তোমাকে কোনো কিছু ব্যাখ্যা করে দিছে, ইটস মোর লাইক যে তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝে থাকো তাহলেই তুমি কোশ্চেনটা অ্যান্সার করতে পারবা, আদারওয়াইজ কোশ্চেনটা অ্যান্সার করতে তোমার কষ্ট হবে। সো কনসেপ্ট, থিওরি না বলে আমি বলবো কনসেপ্ট, ঢাবি কনসেপ্টে খুব বেশি হিট করতেছে। এবং এটার কারণ হিসেবে বলছিলাম যে ঢাবির যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আছে, কম্পিউটার সায়েন্স, তারপরে ট্রিপলি, তারপরে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে রোবোটিক্স, তারপরে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, এই ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিটা কিন্তু ধীরে ধীরে অনেক সমৃদ্ধ হয়েছে। এবং এই ফিজিক্স কেমিস্ট্রির কোয়েশ্চেনগুলো কিন্তু এই ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি স্যাররা করেন। সো তাদের ওই যে মানে লেভেল, তারা যে লেভেলের স্টুডেন্ট চায় তারা ওইটা যাচাই করার চেষ্টা করতেছে। সো অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থেকে খুব বেশি দূরে ঢাবি নাই রাইট নাও, এটা তোমাকে বুঝতে হবে। সো রাইট নাও যারা অপশন 2 চুজ করছো তাদের জন্য খুবই ভালো সংবাদ যে আমি তো অলরেডি প্রিপারেশন নিছি, তো তুমি তো অলরেডি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করছো, তো অলরেডি ওই লেভেলে পড়াশোনা আছে। জাস্ট তোমার কি দরকার, প্রশ্ন ব্যাংক দরকার, ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করা দরকার। আমি আসতেছি সেই টপিকগুলোতেও। ওকে, তাহলে যেহেতু একটা পরিবর্তন দেখা গেছে, এই পরিবর্তন অনুযায়ী তোমাকে কি কি পড়া উচিত, এক কথায় যদি বলি থিওরি বলতে আমি বলতেছি কনসেপ্ট। ওকে, তারপরে আমি বলতেছি হচ্ছে ফর্মুলা, সমস্ত ফর্মুলা তোমার নখদর্পণে থাকতে হবে ভাই, এখানে যদি তুমি মিস আউট করো কোনো চান্স নাই তোমার। ঠিক আছে, কারণ হ্যাঁ প্রশ্নবর্তী পরিবর্তন হইলেও অনেকগুলো প্রশ্ন এরকম থাকে যেখানে সরাসরি ফর্মুলা দিয়ে ম্যাথ করা যাবে। ওকে, সো থিওরি, ফর্মুলা এবং শর্টকাট, এই তিনটা হচ্ছে গিয়ে তোমার একদম বেসিক বেস, এটা ছাড়া হবেই না। কনসেপ্ট বা থিওরি, ফর্মুলা এবং শর্টকাট তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। কেমিস্ট্রির জন্য রিয়াকশনস মাথায় রাখতে হবে, কারণ এখন নতুন করে রিয়াকশনস থেকে প্রচুর প্রশ্ন আসা শুরু করছে ঢাবিতে, এবারও আসবে ইনশাল্লাহ। আসো নেক্সট, তুমি যদি এতদিন ধরে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়ে থাকো, তার মানে তুমি এতদিন হয়তো ঢাবির প্রশ্ন ব্যাংকটা খুলে দেখো নাই। এটা হওয়ার সম্ভাবনা 80%, কারণ তোমার টার্গেট তো ইঞ্জিনিয়ারিং ছিল এতদিন, খুবই ভালো কথা। রাইট নাও তুমি যদি ভার্সিটিতে শিফট হতে চাও বা ভার্সিটিকে সাথে নিয়ে এগোতে চাও, তোমার প্রথম যে কাজটা হবে বিগত 10 বছরের প্রশ্ন ব্যাংক দেখা। ঠিক আছে, এই 10 বছরের প্রশ্ন ব্যাংক দেখে তোমার ঢাবির প্রশ্ন নিয়ে একটা ভালো রকমের আইডিয়া জেনারেট হবে তোমার মাথার মধ্যে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, ভাইয়া প্রশ্ন ব্যাংকটা কার দেখবো, ভার্সিটি ইউনিট প্রশ্ন ব্যাংক? এতদিন ধরে আমি সেটাই বলে আসতাম, বাট এখন আমি একটু চেঞ্জ করে বলতে চাচ্ছি যে ভার্সিটির যে কোশ্চেন ব্যাংক আছে সেখান থেকে অবশ্যই এমসিকিউ রিটার্ন দেখবা, কোনো সন্দেহ নাই। বাট ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা থেকে বুয়েটের রিটার্ন প্রশ্ন একটু দেখবা। ঠিক আছে, এখন এখানে কথা আছে, ভাইয়া বুয়েটের সব রিটার্ন কি দেখবো? তুমি তো অলরেডি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ, তো তোমার তো এমনিতেই সব রিটার্ন দেখা উচিত। বাট তারপরও যারা অপশন 3 শুধু ভার্সিটি প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আমি বলবো যে বাবা বুয়েটের সব রিটার্ন দেখার দরকার নাই। যেগুলো দেখবা যে একদম আকাশ থেকে আসছে, একদম মানে খুবই টাফ আইআইটি লেভেলের কোশ্চেন, খুবই হার্ড, এগুলো তোমার পড়ার দরকার নেই, এগুলো ঢাবিজি দিবে না। যেগুলো দেখবে যে না পড়লে একটু বোঝা যায়, কোশ্চেনটা তো বোঝা যাচ্ছে, করা যাবে, এবং ক্যালকুলেটর ছাড়া করা যাবে, আরও বেশি করে খেয়াল করবা। ঠিক আছে, এবং ওই কনসেপ্টটা তুমি মাথায় রাখবা, কারণ হুবহু কোনোদিনই তোমাকে দিবে না, বাট ওই কনসেপ্ট থেকে কিন্তু প্রশ্ন আসলেও আসতে পারে। সো এই জিনিসটা মাথায় রাখবা ভাইয়া, যে যে কি বলে ক্যালকুলেটর ছাড়া ওই ম্যাথটা আমি করতে পারতেছি কিনা। ঠিক আছে, আচ্ছা তাহলে বুয়েটের রিটার্নটা একটু দেখবো, আর এমসিকিউ দেখতে বলবো হচ্ছে গুচ্ছ, মানে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ যেটা। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং গুচ্ছর প্রশ্নগুলো একটু দেখবা, প্লাস সাস্ট, এখানেও কথা আছে, ইঞ্জিনিয়ারিং গুচ্ছতে অনেক বড় বড় প্রশ্ন থাকে, ক্যালকুলেটর নিয়ে সহ করলেও 3-4 মিনিট লাগে, ওইগুলো দেখবো না আমরা। বাট ইঞ্জিনিয়ারিং গুচ্ছতে প্রচুর প্রশ্ন থাকে ভাইয়া, দেখবা শর্টকাট বেসড। ঠিক আছে, বা দুইটা ফর্মুলা মিক্স করে রেশিও টিশিও করে এই জাতীয়, অর্থাৎ একটু মাথা খাটালি করা যায়, এবং ক্যালকুলেটর ছাড়াও ইনফ্যাক্ট করা যায়, ওইগুলো দেখবা। ঠিক আছে, অর্থাৎ তুমি কোশ্চেন ব্যাংক পড়া শুরু করবা, যেগুলো দেখবা বেশি বড় ক্যালকুলেটর ছাড়া সম্ভব না, ওগুলো বুঝবা যে এটা আসবে না, বাট তুমি সবই পড়বা। ঠিক আছে, এটা হচ্ছে আমার সাজেশন। এবং সাস্টের প্রশ্নও দেখবা, সাস্টের দেবা আলাদা পরীক্ষা হচ্ছে, সাস্ট নিয়ে আলাদা ভিডিও বানাবো, বাট সাস্টের প্রশ্ন দেখবা।
ঠিক আছে? ওকে, নাইস। সো দিস ইজ ইট বেসিক্যালি 10 বছরের প্রশ্ন ব্যাংক কি। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, যেটা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি যারা নেয় তারা যে কারণে ঢাবিতে অনেক সময় হচ্ছে গিয়ে ভালো পজিশন পায় না, একটা মেজর ইস্যু হচ্ছে ওদের ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করা হয় না। ঠিক আছে, এটা একটা মেজর ইস্যু। আমার এক ফ্রেন্ড আছে যে হচ্ছে বুয়েটে তোমার টপ 100-এর মধ্যে আছে, 100-এর মধ্যে, বাট ঢাবিতে আনফর্চুনেটলি ওর পজিশন চলে গেছে 2000-এরও পরে। ঠিক আছে, তো এইটা হওয়ার কারণ কিছুই না, ওর কি মেধা কম না, ও কি পারে না, না ও পারে, বাট দ্য অনলি রিজন ইজ ওর ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস ছিল না, এবং এখানে ওর কোনো দোষ নাই। হি ওয়াজ আ হার্ড কোর ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট অ্যান্ড হি হ্যাজ সাকসেসফুলি ডান ইট। ও বুয়েট টপ 100 হয়েছে, ওর ঢাবি দরকার নাই রে ভাই, বাট স্টিল তুমি তো জানো না তুমি বুয়েট 100 হইতে পারবা কিনা, সো তোমার দরকার আছে। ঠিক আছে, তোমার কি লাগবে, একটু ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করা লাগবে, যেহেতু তুমি কি ইঞ্জিনিয়ারিং এর সাথে ভার্সিটিও রাখতে চাচ্ছ। সো ক্যালকুলেটর ছাড়া ভাইয়া একটু প্র্যাকটিস রাখতে হবে, ক্যালকুলেটর ছাড়া কিছু কোশ্চেন সলভ করতে হবে, পরীক্ষা দিতে হবে ইত্যাদি। এবং ক্যালকুলেটর ছাড়া প্র্যাকটিস করা কিন্তু সবসময় একটা স্কিল না, এটা অনেক সময় টেকনিক ইউজ করতে হয়। বিভিন্ন ধরনের এমসিকিউ সলভিং টেকনিক আছে যেগুলো ফলো করলে ক্যালকুলেটর ছাড়া ম্যাথগুলো করা যায়। আমাদের যে র্যাপিড ফায়ার ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্সটা আছে, এইখানে আমরা সেই 6 মাস আগে থেকে সেল করতেছি, সেখানে আমরা কিন্তু 100+ টোটাল ক্লাস রাখছি। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন এখানে ম্যাক্সিমাম 2 আওয়ার, ম্যাক্সিমাম। ঠিক আছে, আমরা এটাকে ক্র্যাশ কোর্স বলতেছি। আমরা 12, 13, 14 ঘন্টার ক্লাস নাই, আমরা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টা যায় নাই মনে হয় ক্লাস, 2 থেকে 2.5 আওয়ার ম্যাক্সিমাম। তো 100+ ক্লাস রাখছি প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে। যেই চ্যাপ্টারে তোমার মনে হবে যে আচ্ছা ভার্সিটিতে এখান থেকে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ কীভাবে করবো, তুমি এখানে ক্লাস দেখতে পারবা। এছাড়া তোমাকে আমি বলছি ভাইয়া তোমাকে 10 বছরের প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। প্রশ্ন ব্যাংক সলভ করার জন্য কোনো ধরনের হেল্প লাগলে আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে 40+, যেখানে 40টার অধিক আমরা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস রাখছি, শুধু প্রশ্ন ব্যাংক সলভ করাইছি। ওকে, এছাড়া তোমার এখন শেষ মুহূর্তে আমি যেই কাজটা করছিলাম, ভার্সিটি ইউনিটের মডেল টেস্ট দেওয়া শুরু করছিলাম, তুমি যদি এই কাজটা করতে চাও যে হ্যাঁ ভাই আমি ভার্সিটি ইউনিটের মডেল টেস্ট দিব, তাহলে তোমার জন্য এই কোর্সে 190+ এক্সামও দেওয়া আছে। ঠিক আছে, সো এই মুহূর্তে যারা ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটিতে শিফট হতে যাচ্ছ অথবা ইঞ্জিনিয়ারিং এর সাথে ভার্সিটিকে রেখে সামনে এগোতে যাচ্ছ, তাদের জন্য দিস ইজ এ ভেরি গুড অপশন। এবং এই কোর্সের দাম মাত্র 550 টাকা, তার উপরে 35% ডিসকাউন্ট চলতেছে, এটার কথা একটু পরে বলতেছি। সো একদম সস্তা। প্লাস আমি আমার লাইফে আরেকটা ডিসিশন নিয়েছিলাম, সেটা হচ্ছে বায়োলজি বাদ দিয়ে ইংলিশ দাগাইছিলাম। তোমরা যদি এই ধরনের কোনো ডিসিশন নিতে চাও, উই গট ইউর ব্যাক। তার জন্য আমরা এই কোর্সের মধ্যে 100+ ক্লাস আছে না, এর মধ্যে বাংলা এবং ইংলিশ ক্লাসও আছে। সুতরাং কেউ যদি চাও যে ভাই আমি বায়োলজি পড়বো না, বাংলা ইংলিশ লাগাবো, অপশন ইজ হেয়ার। ঠিক আছে, তোমাকে আমরা সেই অপশনও দিয়ে দিছি। তাছাড়া আমাদের যে ঢাবি অ্যানালাইসিস মেগা বুকগুলো আছে, যেখানে তুমি প্রত্যেকটা টাইপ ওয়াইজ থিওরি, টাইপ ওয়াইজ শর্টকাট শিখতে পারবা এবং প্র্যাকটিস করতে পারবা, সেগুলোর পিডিএফগুলো কিন্তু হচ্ছে এই কোর্সের সাথে ফ্রিতে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, কোর্সের মধ্যেই অ্যাড করে দেওয়া আছে ইনফ্যাক্ট। ওকে, সো দিস ক্যান বি এ গুড অপশন ফর ইউ গাইস টু কি বলে এটাকে, ইঞ্জিনিয়ারিং এর সাথে ভার্সিটিকে আগায় নেওয়ার অথবা শিফট হওয়ার, যেটাই তুমি করো। তো যেটা বলতেছিলাম যে এমসিকিউ সলভিং হ্যাকস ফর ডিইউ, মানে সবসময় এমসিকিউ সলভিং কিছু হ্যাকস আছে। এই টপিকেও আমার পুরো একটা ভিডিও আছে, লিটারালি এইখানের এই টপিকের উপরে আমার একটা ভিডিও আছে, থিওরি ফর্মুলা শর্টকাট এটার উপরেও ভিডিও আছে, প্রশ্ন ব্যাংক কীভাবে সলভ করতে এটার উপরও ভিডিও আছে, এবং ক্যালকুলেটর ছাড়া এবং এমসিকিউ হ্যাকস নিয়ে ভিডিও আছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের আলাদা ভিডিও আছে, তোমরা একটু কাইন্ডলি তোমরা সার্চ করবা, অথবা আমার নাম প্রত্যয় ডিইউ এভাবে লিখে সার্চ দিলেও পাওয়ার কথা। ঠিক আছে, সবগুলো আমার নাম লেয়া থাকে টাইটেলে। ওকে, সো এনিওয়েজ, তো আশা করি তোমরা যদি এই টেকনিকগুলো ফলো করো ভাইয়া, ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি ভার্সিটিতেও একটা সিট তোমরা অবশ্যই দখলে রাখতে পারবা। আর যাদের কাছে খুব বেশি কঠিন লাগতেছে, ভার্সিটিতে পুরোপুরি শিফট হতে চাও, আই উড সে যে ইটস এখনও পসিবল। কারণ তুমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি তো নিয়ে আসছো, তোমার কনসেপ্ট, তোমার থিওরি সবই ঠিক আছে। প্লাস যেহেতু ঢাবির প্রশ্ন প্যাটার্ন হালকা হালকা করে চেঞ্জ হচ্ছে এবং ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাচ্ছে, সো টেকনিক্যালি তোমাদের জন্য এটা আরও ভালো এবং সুবিধাজনক একটা সিচুয়েশন, কারণ তোমরা যদি ইঞ্জিনিয়ারিং পড়ে আসছো। ঠিক আছে, আচ্ছা যেটা বলতেছিলাম যে আমাদের কিন্তু রাইট নাও 35% ডিসকাউন্ট চলতেছে সম্ভবত 31 ডিসেম্বর পর্যন্ত, এবং সেটার জন্য এই কোডটা ইউজ করতে হবে DEC35। এই কোডটা ডিসেম্বর 35 DEC35, এই কোডটা ইউজ করলে 35% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবা। সো 550-এর 35% ডিসকাউন্ট করলে কত আসে, এই ম্যাথটা করো ক্যালকুলেটর ছাড়া এবং কমেন্ট বক্সে আমাকে জানাও যে কত আসছে অ্যান্সার। সবার জন্য শুভকামনা, ইনশাআল্লাহ ভাইয়া সবার পরীক্ষা খুব ভালো হবে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যাই প্রস্তুতি নেও না কেন, আমার দোয়া সবার জন্য। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।